ফার্স্ট অফ অল আমরা যদি HTML করতে চাই, সবাই এটি একটু ভালো করে বুঝে নেবেন। আমি এখন যেটা করবো, কারণ হচ্ছে এই কাজটা আমাদের প্রতিদিন করতে হবে, প্রতিটা ক্লাসেই করতে হবে, তাই এটি একটু বুঝে নেবেন। ফার্স্ট আমি যখন কম্পিউটারে কাজ করতে বসবো, দেন আগে মাউসের রাইট বাটন প্রেস করে এখানটা ফোল্ডার করবো, নিউ থেকে একটা ফোল্ডার একটা নাম দিব। আমরা ফোল্ডারের নাম ইউজ করলাম এখানে সেকেন্ড ক্লাস, এটা হচ্ছে আমাদের ফোল্ডারের নেম। দেন আমরা কিবোর্ডের এন্টার প্রেস করব। এখন আমি ফোল্ডারের মধ্যে প্রবেশ করলাম। হ্যাঁ, এটা আমি ফোল্ডারটাকে ওপেন করলাম। আমরা এই ফোল্ডারের মধ্যে একটা ফাইল করব, রাইট বাটন প্রেস করব, নিউ থেকে এই যে আমাদের নিউ এর মধ্যে অনেকগুলো অপশন আছে, যেখান থেকে আমরা ফোল্ডার করেছি এখানে আরো অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে আমাদের টেক্সট ডকুমেন্ট, আপনারা এই টেক্সট ডকুমেন্টের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। দেন এখানে আমরা বলবো সেটা হচ্ছে আমাদের index.html। দেন আমি আমার কিবোর্ডের, আপনাদের কিবোর্ডে একটা অপশন আছে ইন্টার, দুইবার এন্টার প্রেস করবেন, একবার দুইবার। তাহলে আমাদের এখানে একটা আইকন আসবে, যেটা হচ্ছে ব্রাউজার আইকন। আপনি যখন আপনার কম্পিউটারে, যারা কম্পিউটারে এখনো কোডিং করেননি, তাদের এখানে আইকন আসবে, যে প্রপার্টিজ থেকে আপনাদের এখানে আইকনটা থাকবে, সেটা হচ্ছে এই যে ইন্টারনেট এক্সপ্লোরার। আমাদের কম্পিউটারের বাই ডিফল্ট এই আইকন থাকে, ঠিক আছে। এটাকে চেঞ্জ করে নিতে হয়, আসুন। সো এটাকে আমরা এই ইন্টারনেট এক্সপ্লোরার থেকে এটাকে আমি চেঞ্জ করে প্রপার্টিজ থেকে চেঞ্জ করব। এটাকে আমি এই যে গুগল ক্রম করে নিলাম। কেন করব? কারণ গুগল ক্রমে HTML সমস্ত ট্যাগ সাপোর্টেড, তাই আমরা গুগল ক্রমে করে নিব আমাদের সমস্ত কোডগুলো বা ট্যাগগুলো আমাদের এখানে সাপোর্ট করার জন্য, ঠিক আছে। সো আমি জাস্ট কি করলাম, একটা ফোল্ডার ক্রিয়েট করে একটা ফাইল ক্রিয়েট করলাম, এটাকে আমি কেটে দিচ্ছি। এখন আমি জাস্ট এখানে আমরা যেখানে কোড করার জন্য আমরা একটা সফটওয়্যার ইউজ করি, সফটওয়্যারের নাম হচ্ছে সাবলাইম টেক্সট। যারা ফার্স্ট ক্লাস করেননি তারা এটা বাসায় ডাউনলোড করে নেবেন। এই যে সাবলাইম টেক্সট 3, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার কি বলে ওপেন হবে এটা। দেন আমরা এখান থেকে আমাদের ফোল্ডারটাকে ওপেন করে নিলাম, আমাদের সেকেন্ড ক্লাসটাকে আমরা এখানে ওপেন করে নিলাম। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। এই সেকেন্ড ক্লাসের মধ্যে আমাদের একটা ফাইল আছে index.html, ঠিক আছে। সো আমরা এই index.html এ ক্লিক করলাম। আমরা এর আগের ক্লাসে বা ফার্স্ট ক্লাসে HTML এর টেমপ্লেট নিয়েছিলাম কিনা? আচ্ছা, সো এখানে আমরা একটা HTML এর ট্যাগ নিব, HTML এর ট্যাগ। সো আমরা এটা হচ্ছে আমাদের HTML এর ওপেনিং। আমরা বলেছিলাম ট্যাগ দুই প্রকার, একটা হচ্ছে ওপেনিং ট্যাগ, একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, অথবা বলা হয় রুট ট্যাগ আর হচ্ছে প্যারেন্ট ট্যাগ। একটা হচ্ছে প্যারেন্ট ট্যাগ, একটা হচ্ছে চাইল্ড ট্যাগ। সো প্যারেন্ট ট্যাগ কোনটা আর চাইল্ড ট্যাগ কোনটা? আচ্ছা, জানা গেছে। আমরা আমাদের HTML এর মধ্যে একটা ট্যাগ ইউজ করলাম। আমরা যখন একটা HTML এর টেমপ্লেটের মধ্যে HTML-টা হচ্ছে একটা প্যারেন্ট ট্যাগ, HTML-টা হচ্ছে একটা প্যারেন্ট ট্যাগ। এই HTML এর মধ্যে আমি ইউজ করব হেড। HTML এর মধ্যে হেড হচ্ছে HTML এর চাইল্ড ট্যাগ, হেডের মধ্যে একটা ট্যাগ ইউজ করবো যেটার নাম হচ্ছে টাইটেল। এটা হচ্ছে হেড ট্যাগের চাইল্ড ট্যাগ। সো আবার হেডের পরে আমরা বডি ইউজ করবো, এই বডিটা হচ্ছে HTML এর চাইল্ড ট্যাগ। সো এটা হচ্ছে আমাদের HTML এর টেমপ্লেট। HTML টেমপ্লেটের মধ্যে এখানে যে HTML-টা ইউজ করতেছি এটা কিন্তু HTML5 না। HTML আমরা যেটা ইউজ করব, কোড করব, এখন যে আপডেটটা চলে HTML, সেটা হচ্ছে HTML5। আমরা HTML5 ইউজ করব। HTML5 এর চেনার পরিচয় হচ্ছে আপনাদের HTML এর উপরে লিখবেন ডক টাইপ HTML। ডক টাইপ HTML, যদি HTML এর উপরে ডক টাইপ HTML-টা থাকে তাহলে বুঝবেন এটা HTML5। আর যদি ডক টাইপটা না থাকে তাহলে বুঝবেন এটা HTML5 না, এটা HTML4 অথবা HTML3। যদি HTML5 এর পরিচিতি জিজ্ঞেস করে বলবেন ডক টাইপ HTML। ডক টাইপ HTML কেন ইউজ করব, এটা কি হয়? এটা তেমন কোনো ডিফারেন্স নাই। HTML5 ইউজ করলে আপনাকে হেডার, আইডি, দেন হচ্ছে ফুটার, এগুলো শর্টকাটে লেখা যায়। আপনাদের ধরেন HTML4 যেটা, ওইখানে হেডার লেখার পরেও আইডি ইউজ করতে হতো, ফুটার লেখার পরেও আইডি অথবা ক্লাস ইউজ করতে হতো, কিন্তু HTML5 এর মধ্যে ফুটার লিখলেই কোনো আইডি বা ক্লাস না দিলেও কাজ করে, ঠিক আছে। এটাই হচ্ছে ডিফারেন্স।
সো আমরা HTML5 ইউজ করলাম, এই বডির মধ্যে আমরা একটা ট্যাগ ইউজ করবো h1, এখানে বললাম হ্যালো স্টুডেন্ট, দেন আমরা রাইট বাটন প্রেস করে এটাকে ওপেন করব। আমি আমার মাউসের রাইট বাটন প্রেস করে ওপেন ইন ব্রাউজারে ওপেন করব এটা। সো এখানে একটা ভিডিও একটা লেখা আসছে h1টা কি, h1টা হচ্ছে একটা হেডিংস, এটা হচ্ছে h1টা হচ্ছে ম্যাক্সিমাম, এটা সর্বোচ্চ বড় হবে। এরকম h1 আমাদের 6টা আছে, h1 থেকে h6। h1 থেকে h6 আসছে, h1টা হচ্ছে সর্বোচ্চ বড়, এটা সর্বোচ্চ বড় হবে। এরপর এর চেয়েও যদি আপনি বড় করতে চান তখন CSS করতে হবে, HTML এর থেকে বড় করা যায় না। h2 এর থেকে ছোট, h3 তার থেকে ছোট, h4 h5 h6, h6 হচ্ছে একদম ছোট, আর এর থেকেও ছোট করতে চাইলে তার জন্য CSS জানতে হবে, HTML দিয়ে এটা করা যাবে না। তো আমরা এখানে 6টা হেডিংস ইউজ করলাম। আমরা বলে গত ক্লাসে দেখিয়েছিলাম h1টা, এখন যে h1টা আছে এই h1টাকে যদি আমি সেন্টারে নিয়ে আসতে চাই, এখানে নিয়ে আসতে চাই, তাহলে আমি কি করব, সেন্টারটাকে ইউজ করব। সো আমি এখানে যে h1টা আছে এই h1টাকে সিলেক্ট করে বা হচ্ছে এটার আগে আমি একটা, হ্যাঁ আসুন সামনে সিট আছে, সো এখানে আমি সেন্টার লিখবো, সেন্টার, এই সেন্টারটাকে ক্লোজিং আছে, সো আমরা এটাকে ক্লোজিং করলাম। যারা ফার্স্ট ক্লাস করেননি, ওপেনিং ট্যাগ হচ্ছে এটা, আর ক্লোজিং ট্যাগের আগে দেখেন এই যে সেন্টারের আগে একটা স্ল্যাশ আছে, দেখছেন? যদি স্ল্যাশ থাকে তাহলে বুঝবেন এটা ক্লোজিং ট্যাগ, যারা ফার্স্ট ক্লাস করেননি তাদেরকে বললাম। ওকে, সো আমি আমার h1 এর আগে একটা সেন্টার ট্যাগ ইউজ করলাম, পুরো h1 কন্টেন্টটাকে আমি আমার সেন্টার ট্যাগের মধ্যে রেখে এটাকে সেভ করলাম, Ctrl+S। এখন যদি সাইটে এসে রিলোড করি তাহলে দেখবো এই হ্যালো স্টুডেন্ট লেখাটা আমার সেন্টারে চলে আসছে, ঠিক আছে? দেন এই লেখাটার নিচে আমি যদি আন্ডারলাইন দিতে চাই তাহলে আমি ইউ ট্যাগ ইউজ করব। সেভ করে আমি আমার সাইটে সেখানে রিলোড করলাম, তো দেখবো যে আমার হ্যালো স্টুডেন্টস এর নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। এই ইউটা হচ্ছে একটা ফরম্যাটিং, কিন্তু সেন্টারটা কিন্তু ফরম্যাটিং না, ঠিক আছে? বুঝতে হবে কোনটা ফরম্যাটিং কোনটা আমাদের HTML ট্যাগ। সো আমরা এতটুকু করলাম, এর নিচে কি করবো, একটা প্যারাগ্রাফ দিব। তাহলে আমরা এই সেন্টার ট্যাগের নিচে একটা ট্যাগ ইউজ করবো, পি ট্যাগ, পি মানে হচ্ছে প্যারাগ্রাফ। এখানে আমি লিখলাম লোরেম 100, তাহলে আমার এখানে কিছু প্যারাগ্রাফ আসলো। এখন আমি আমার সাইটে এসে যদি রিলোড করি তাহলে দেখবি এখানে একটা প্যারাগ্রাফ আসছে, ঠিক আছে? এই প্যারাগ্রাফটা, এখানে যে প্যারাগ্রাফটা ইউজ করেছি এটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট প্যারাগ্রাফ, ঠিক আছে? এর মধ্যে আমরা ফরম্যাটিং করেছিলাম, সেটা আমাদের ক্লাসের ফার্স্ট ক্লাসের ভিডিওর মধ্যে আছে, আপনারা যারা ফার্স্ট ক্লাস করেননি তারা দেখে নেবেন। আচ্ছা, এরপরে আমাদের আজকের কন্টেন্ট হচ্ছে একটা ইমেজ অ্যাড করা। আমরা একটা ইমেজ অ্যাড করবো, ইমেজেসের জন্য আমাদের একটা ট্যাগ ইউজ করতে হয় যেটা হচ্ছে IMG। আমরা যদি কখনো HTML এর মধ্যে অ্যাট্রিবিউটস আর এলিমেন্টস ইউজ করি, আপনি যদি আপনার HTML এর মধ্যে কখনো অ্যাট্রিবিউটস আর এলিমেন্টস ইউজ করেন, এই অ্যাট্রিবিউট আর এলিমেন্টস সবসময় HTML এর প্রথম ট্যাগে হয়, ওপেনিং ট্যাগে হয়, কখনোই অ্যাট্রিবিউটস আর এলিমেন্টস আমাদের ক্লোজিং ট্যাগে হয় না। ক্লোজিং ট্যাগ বলতে এই ট্যাগ ক্লোজিং, এটা হচ্ছে ক্লোজিং, এই ক্লোজিং ট্যাগে অ্যাট্রিবিউটস ইউজ হয় না। আমরা অ্যাট্রিবিউটস ইউজ করবো আমাদের ওপেনিং ট্যাগে, ইমেজের কোনো ক্লোজিং ট্যাগ নেই, ইমেজেসের একটাই ট্যাগ সেটা হচ্ছে ওপেনিং। সো আমরা ইমেজেস ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করবো যেটার নাম হচ্ছে SRC নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করলাম। HTML এ দুইভাবে ইমেজ অ্যাড করা যায়, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন। অনলাইন মানে হচ্ছে CDN ইউজ করা, CDN এর ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। সো আমরা হয়তোবা CDN ইউজ করব অথবা ইমেজটাকে ডাউনলোড করে নিব। সো আমি একটু গুগলে আসতেছি, এখানে এসে সার্চ করলাম IT মিরাজুল খান, দেন এখান থেকে একটু ইমেজেস আসে, দেখি এখান থেকে ছবি টবি আছে কিনা। তো আমরা একটা ছবি ইউজ করবো, যেমন একটা ছবি ইউজ করলাম এটা। এখন রাইট বাটন প্রেস করলাম, রাইট বাটন প্রেস করার পরে আমি এখন যে ছবিটা ইউজ করব এটা হচ্ছে আপনাদের অনলাইন ছবি বা হচ্ছে অনলাইন মোড, অনলাইন সিস্টেম। সো আমি এই ছবিটাকে, এখানে যে ছবিটা আছে এই ছবিটাকে যদি আমার এখানে দেখতে চাই তাহলে আমি দুইভাবে ইউজ করবো, অনলাইন আর অফলাইন।
অনলাইনের জন্য আমি আমার মাউসের রাইট বাটন প্রেস করব, দেন এখানে একটা অপশন আছে কপি ইমেজ অ্যাড্রেস, নট কপি ইমেজ না, ইমেজেসের যে অ্যাড্রেসটা আছে, যে ইউআরএলটা আছে, এটাকে আমি কপি করলাম, কপি করব, দেন এই সোর্সের মধ্যে ওটাকে পেস্ট করব। জাস্ট সোর্সের মধ্যে আমি যেই ইউআরএলটাকে কপি করেছি, এই ইউআরএলটাকে কপি করে এখানে পেস্ট করে সাইটে এসে রিলোড করলাম। এখানে ছবিটা আসছে, কিন্তু ছবিটা কি অনেক বড়, তাই না? বিশাল বড় একটা ছবি। সো দেখুন আমি কিন্তু সর্বোচ্চ জুম করেছি, এখন জুম করছি কত পার্সেন্ট, 25। তার মানে হচ্ছে এর থেকে কম আর গুগল ক্রমে জুম করা যায় না। সো দেখুন লেখাগুলো একদম ছোট হয়ে গেছে আর ছবিটা মোটামুটি ছোট হয়েছে। সো আমি যদি এটাকে 100% ভিউ করি, 100%, তাহলে ছবিটা এমন দেখা যাচ্ছে, যেটাতে আমার এখানে একটা স্ক্রল চলে আসছে, যে স্ক্রল। সো ছবিটাকে ছোট করব, তাহলে আমাদের এই সোর্সের এখানে যেটা আমাদের সোর্স অ্যাট্রিবিউট ছিল, এই সোর্স অ্যাট্রিবিউটের শুরু কোথায়, এই যে একটা ইনভার্টেড কমা, এই যে একটা ইনভার্টেড কমা, এটা হচ্ছে আমাদের সোর্সের এরিয়া। এই এরিয়ার বাইরে আমি আবার স্পেস দিয়ে লিখব উইথ। সোর্স যেরকম একটা আমাদের ফরম্যাট, একটা অ্যাট্রিবিউট, একটা এলিমেন্টস, উইথও আমাদের একটা অ্যাট্রিবিউটস, একটা এলিমেন্টস। সো আমি আমার উইথের মধ্যে এখানে যদি বলি 300 পিক্সেল, তাহলে এই ছবিটা 300 পিক্সেল হয়ে যাবে, 300 পিক্সেল দেখা যায়। এখন যখন আমি এটাকে পিক্সেল দিব, তখন এটা আমার জুম করার সাথে সাথে দেখেন, যখন আমি জুম করি এটা কি হচ্ছে, ছোট হচ্ছে না? আবার যখন এটাকে আমি জুম আউট করছি, তখন কি হচ্ছে, বড় হচ্ছে না? ছবিটা বড় হচ্ছে কিনা? এই যে দেখেন স্ক্রল আসছে। যখন পিক্সেল দিবেন তখন এটা জুম ইন হবে, জুম আউট হবে। যখন আপনি ছবিটার উইথে পার্সেন্ট ইউজ করবেন, তখন এটার ডিভাইস সাইজ যতটুকু হোক সেটার সাইজ থেকে ছোট হবে না। আমি যদি এখানে তাকে বলি আমাদের একটা ডিভাইসের উইথ মানে বুঝেন, উইথ মানে কি, প্রস্থ কোথায় হয়, পাশাপাশি। এই প্রত্যেকটা ডিভাইসের প্রস্থ হচ্ছে 100%, হোক সেটা মোবাইল দিয়ে হলেও সেটা 100%, তাহলে মোবাইলের অতটুকু 100%। এখন আমি কি দিয়ে ভিউ করতেছি, ল্যাপটপ, এটা হচ্ছে আমার 100%। আমি যদি এখানে বলি আমার উইথ মনে করেন 60%, তাহলে ডিভাইসটা যত বড়ই হোক সে তার 60%-এ কাভার থাকবে। এই থেকে এই পর্যন্ত 60%। এখন আপনি তাকে যতই জুম করেন সে 60% থেকে নিচে নামবে না। দেখছেন, এই যে 25% করলাম, আমাদের এখন জুম কত, 25, তাহলে দেখেন 60% থেকে কি করে নেই, কমে নেই। আবার আপনি যত বড়ই করেন এই ইমেজটাকে, এই 60%-এর থেকে বড় হবে না। ঠিক আছে, পার্সেন্টের ক্ষেত্রে সেটা ফিক্স থাকে, সেটা ফিক্সড। সেটাকে জুম ইন জুম আউট করলে কখনোই বড় ছোট হবে না। পিক্সেল ইউজ করলে সেটা জুম ইনের সাথে ছোট হয়ে যাবে, জুম আউটের সাথে বড় হয়ে যাবে। ক্লিয়ার? না বুঝলে কোশ্চেন করবেন সবাই, ঠিক আছে? ওকে, সো আমরা এখানে একটা উইথ ইউজ করলাম, দেন উইথটা থাকুক, হাইটটা আমরা উইথটা বললাম 40%, দেন উইথের সাথে আমরা হাইটও ইউজ করতে পারি। আমরা যদি একটা হাইট ইউজ করি, হাইটটা হচ্ছে আমাদের 250 পিক্সেল। তাহলে ছবিটা এমন আসছে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমি যে ছবিটা ইউজ করলাম, এটা হচ্ছে অনলাইন ইমেজেসের জন্য আপনি এভাবে ইউজ করতে পারেন। এখন চলুন একটা অফলাইন ইমেজ ইউজ করি, একটা ছবিকে ডাউনলোড করি। যেমন ধরেন এটা একটা ছবি, রাইট বাটন প্রেস করলাম, ছবিটাকে আমরা যদি অফলাইন ইউজ করতে চাই, অফলাইন ইউজ করতে হলে ছবিটাকে ডাউনলোড করতে হয়। তো আমরা এটাকে সেভ করে নিব, সেভ ইমেজ অ্যাজ, সেভ করলাম। কোথায় সেভ করেছি, এটা আমাদের পিকচার্সের মধ্যে, এটা আমাদের পিকচার্সের মধ্যে আছে, তাই না? তো আমরা কি করবো, এটাকে এখান থেকে কাট করব, Ctrl+X। আমাদের ছবিটা ওইখানে রাখতে হবে যেখানে আমাদের HTML ফাইলটা আছে। আমাদের HTML ফাইলটা যেখানে আছে, ছবিটাকে ওই ফাইলের মধ্যেই রাখতে হবে, ঠিক আছে? আমি ওই ফাইলের মধ্যে ছবিটাকে রাখলাম। এখন যদি আমি একটা ব্রেক দিলাম, বিআর মানে ব্রেক, এটা তো জানেন সবাই। সো এখানে একটা ইমেজ ইউজ করলাম, IMG ইমেজ নেওয়ার পরে আমি এখানে বললাম আমার ছবিটার নাম হচ্ছে 1.jpg, ঠিক আছে? এখন আমি আমার সাইটে আসলাম, এসে এখানে রিলোড করব। তাহলে দেখেন এখানে একটা ছবি আসছে, দেখা যায়? সো এখানে একটা ছবি আসে, এখানে ব্রেকটা কেটে দিই, এটা পাশাপাশি চাচ্ছি আমি।
ওকে, সো আমার এখানে একটা ছবি আসছে, এটা হচ্ছে আমার অনলাইন ছবি, এটা হচ্ছে আপনার অফলাইন ছবি। এটাকেও আপনি এটার মতো বড় ছোট সবকিছু করতে পারেন অ্যাজ ইউর উইশ, যেভাবে আপনি চাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে আমরা অফলাইন ইমেজ কেন ইউজ করবো আর অনলাইন কেন ইউজ করবো? অনলাইন ইমেজ ইউজ করার ক্ষেত্রে যদি কখনো সিডিএন চেঞ্জ হয় বা ইউআরএল চেঞ্জ হয়ে যায়, তখন এই ছবিটার পাবে না। এই ছবিটার যদি ইউআরএল একটু ভুল হয়, যেমন ধরেন ইউআরএলটি একটু ভুল হলো, এখন এর এই ছবিটা পাবে না। এখন আর ছবিটা নাই, যদি ইউআরএল ভুল হয় তাহলে ছবিটা পাবেন না। কিন্তু অফলাইন ইমেজের ক্ষেত্রে এটা আপনার ফাইলেই থাকবে, এটা ইউআরএল ভুল হওয়ার কোনো চান্স নাই। তো আরেকটা আমাদের হেল্প আছে, সেটা হচ্ছে আপনাকে যখন বায়ার ইমেজগুলো দিবে তখন তো অবশ্যই আমাদের ডাউনলোড করে দিবে না, তাই না? তখন আর ছবিতে একটা থাকবে না, ছবি অনেকগুলো থাকবে, দেখা গেছে 10টা 20টা 50 এমনকি 100 ইমেজও থাকতে পারে। তখন 100টা ইমেজ থাকলে আপনি বারবার যদি ইউআরএল ইউজ করেন তাহলে এই কোডটা অনেক লেন্থ হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, এডিটরের কোডটা অনেক বড় হয়ে যাবে। তখন কি করে আমরা ডাউনলোড করে ইউজ করি। এখন আপনার ফাইলের মধ্যে যদি 100টা ছবি থাকে, তাহলে কি আপনি সমস্ত ছবিগুলোকে এভাবেই রাখবেন, এখানেই সব রাখবেন? না, তাহলে ফাইলটা অনেক বড় হয়ে যাবে। তো কি করবেন, ছবির জন্য একটা ফোল্ডার বানাবেন, একটা ফোল্ডার বানাবেন আইএমজি, দেন এই ইমেজ ফোল্ডারের মধ্যে আপনি আপনার ইমেজটাকে রাখবেন এখানে, ঠিক আছে? এখন যদি আপনার ছবিটা এখানে রাখলেন, এখন কিন্তু এই ছবিটা এখানে আসবে না। দেখেন ছবিটা আসছে, আসে নাই। আমি যদি আমার এই অল্টার ট্যাগের মধ্যে এখানে বলি ইমেজ অল্টার ট্যাগের মধ্যে বললাম ইমেজ নট ফাউন্ড, যদি ছবিটা না পায় সেই ক্ষেত্রে অল্টার ট্যাগের মধ্যে যেটা লিখবেন সেটা পাবে। যদি আবার ইমেজটা পায় তাহলে অল্টার ট্যাগের লেখাটা দেখা যাবে না। এখানে একটা লেখা আসছে ইমেজ নট ফাউন্ড, ছবিটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কেন পাওয়া যাচ্ছে না? কারণ হচ্ছে দেখেন আমার এই ছবিটা কোথায়, সেটা ফোল্ডারের মধ্যে না, কিন্তু আমি প্যাথ দিয়েছি কি 1.jpg, কিন্তু 1.jpg নামে তো এখানে কোনো ছবি নাই। এখানে কোনো ছবি আছে 1.jpg নামে? নাই। কোথায় আছে? এটা ফোল্ডারের মধ্যে। তাহলে আপনাকে কি করতে হবে, ফোল্ডারের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে, ফোল্ডারে ঢুকতে হবে। সো HTML এ ফোল্ডারে প্রবেশ করার জন্য ফোল্ডারের নেম লিখতে হয়। সো আমি আমার এই 1.jpg এর আগে লিখবো img স্ল্যাশ, ফোল্ডারের নাম লিখে স্ল্যাশ দিতে হয়, সেটা এনিথিং। আমার ফোল্ডারের নাম img, তাই আমি ইমেজ দিয়েছি, img দিয়েছি। আপনার ফোল্ডারে যেটা নাম হবে সেটা ইউজ করবেন। সো আমি এটাকে সেভ করলাম। সাবলাইমে যে কোনো কিছু লেখার পরে কিন্তু সেভ করতে হয়। আপনি যেটাই লেখেন, লেখার পরে Ctrl+S দিয়ে সেভ করবেন। সেভ করে আপনি আপনার সাইটে সেখানে রিলোড করবেন, তাহলেই ওটা আসবে। ছবিটা আসছে এখন। সো এটা একটা ফোল্ডারের মধ্যে থাকার কারণে আমি ফোল্ডারের নাম লিখেছি। যদি ফোল্ডারের মধ্যে না থাকতো তাহলে আমি ফোল্ডারের নাম লিখতাম না। এটা যদি বোঝাইতে চাই, যেমন ধরেন ইমেজেসের মধ্যে আমরা এখানে আরেকটা ফোল্ডার করলাম, সেই ফোল্ডারের নাম হচ্ছে অ্যাসেটস। অ্যাসেটস নামে একটা ফোল্ডার করলাম, এই ছবিটাকে কাট করলাম, কাট করে এই অ্যাসেটস এর মধ্যে দিলাম। এখন ছবিটা পাবে? রিলোড করি, ছবিটা আছে এখানে? নাই। এখন এটা ছবিটা পাওয়ার জন্য কি করতে হবে, লিখতে হবে, এখানে লিখতে হবে অ্যাসেট। আমি যদি অ্যাসেটস লিখি তাহলে এই ছবিটা এখানে আসবে, আসে নাই। ফোল্ডারের নামটা আমরা ভুল করেছি, অ্যাসেটস একটা এস হবে, আমরা 2-3টা এস দিয়েছি। সাইটে এসে রিলোড করেন, ছবিটা চলে আসছে। স্পেলিং যেন ভুল না হয়। এখন প্রশ্ন হচ্ছে আমি এখান থেকে, যেমন আমার ছবিটা এখান থেকে আমি এটাকে কাট করলাম, কাট করে আমি এটাকে এখানে রাখলাম, কাট করে আমি আমার ইমেজ ফোল্ডারের মধ্যে রাখলাম। এই যে ইমেজ যে ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে আছে, অ্যাসেটস থেকে আমি বের করে দিয়েছি। এখন ছবিটা পাবে? এখন এটা পাওয়ার জন্য কি করতে হবে, জি অ্যাসেটসটা কেটে দিতে হবে। আমি চাচ্ছি না এখান থেকে কোনো কিছু কাটার জন্য, যেটা লিখেছি সেটা থাকবে, এটাও থাকবে, ছবিটাও আউটপুটে আসবে। কিভাবে? জি জি, কি করতে হবে, ইমেজ লিখে স্ল্যাশ দিতে হবে না। আর কেউ এখানে যা আছে সবই থাকবে। হ্যাঁ, কি করবো, গুড, ডাবল স্ল্যাশ দিতে হয়। কোনো ফোল্ডারের মধ্যে ঢোকার সময় আপনাদের ফোল্ডারের নাম লিখতে হয়, আর ফোল্ডার থেকে বের হইতে চাইলে ডট ডট স্ল্যাশ দিতে হয়, ঠিক আছে? যেমন ধরেন আমি কি করলাম, ইমেজ ফোল্ডারে ঢুকলাম, তাই না? ইমেজ থেকে কোথায় ঢুকেছি,
অ্যাসেটস এর মধ্যে। এখন আমি তো এখন আসি কোথায়, অ্যাসেটস এর মধ্যে না। এখন আমি যেভাবে কোড দিয়ে ফোল্ডারের মধ্যে ঢুকেছি আবার কোড দিয়ে বেরো হইতে পারি। আমি এখন ডট ডট স্ল্যাশ দিয়েছি, তার মানে হচ্ছে এক ব্যাকে আসলাম। এখন দেখেন আমার ছবিটা এখানে পাবেন। আবার যদি মনে করেন আমি আমার এই ছবিটাকে এখান থেকে কাট করলাম, তাহলে ছবিটাকে এখানে রাখলাম, তাহলে এখন কি করব, আবার ব্যাকে আসবো, তাই তো? তাহলে আবার ব্যাকে আসার জন্য আবার আমি এখানে লিখবো ডট ডট স্ল্যাশ, তাহলে ছবিটা আমার আবার পাবে। এই যে এখন আসছে ছবিটা, দেখেন। সো যখন আমি ফোল্ডারের মধ্যে ঢুকবো তখন আমি ফোল্ডারের নাম লিখবো, যখন আমি ফোল্ডার থেকে বের হব তখন আমি ডট ডট স্ল্যাশ লিখবো। ক্লিয়ার? এতটুকু বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, এরপর এখানে একটা অল্টার ট্যাগ আমি দেখেছিলাম, এই যে একটা অল্টার ট্যাগ। এখন প্রশ্ন হচ্ছে অল্টার ট্যাগের কাজ কি? অল্টার ট্যাগ মূলত আপনাদের কিওয়ার্ডের জন্য কাজ করে, কোনো কিছুকে র্যাঙ্কিং এর জন্য। যেমন দেখেন এখানে গুগলে আমি আমার নাম লিখেছি, এখানে কি করেছি, আমি আমার নাম লিখেছি না? তো নাম লেখার পরে সে বুঝলো কিভাবে এটাই আমি? এটা গুগল কিভাবে বুঝে? যেমন আমি এখানে আমার নামটা দেওয়ার সাথে সাথে আমাকে দিয়েছে। আপনি এখানে বাংলাদেশ শেখ হাসিনার নাম লেখেন, তার সেই আসবে, আসবে না? আমি যদি এখানে লিখি বাইক, আমাকে বাইক দিচ্ছে না? কিন্তু এটা কিভাবে বুঝতেছে, এটা গুগল কিভাবে ধরতেছে যে আমি এটা লিখলাম? গুগল কিভাবেই বুঝলো যে এই স্ট্রাকচারে যেটা আছে আসলে এইটাই বাইক? কোন আইডিয়া আছে আপনাদের? আসলে বিষয়টা হচ্ছে গুগল কিওয়ার্ড চিনে, কিওয়ার্ড, তারা কিওয়ার্ড ধরে কাজ করে। এই যে দেখেন সে দেখেন সেকেন্ডে কতগুলো আপনাকে রেজাল্ট দিচ্ছে, দেখছেন? এক সেকেন্ডে কতগুলো রেজাল্ট, প্রতি সেকেন্ডে আপনাকে প্রায় 4 কোটি 4.5 কোটির উপরে রেজাল্ট দিচ্ছে। সেটা কিভাবে সম্ভব? সম্ভব হচ্ছে কিওয়ার্ডের মাধ্যমে। এই বাইকটার মধ্যে কোথাও না কোথাও এই বাইক নামে, এই ছবিটার মধ্যে কোথাও না কোথাও এই বাইক নামে কিওয়ার্ড আছে, প্রত্যেকটা বাইকের মধ্যেই আছে। দেখেন আমি এটাকে ইন্সপেক্ট করি, একটা ছবিকে আমি ইন্সপেক্ট করি, দেখেন আমরা এই ছবিটাকে ইন্সপেক্ট করেছি না, এটাকে চলেন এটার কোড দেখি। দেখেন এখানে অল্টার ট্যাগের মধ্যে দেখেন তো কোথাও বাইক লেখা আছে কিনা? এই হচ্ছে অল্টার ট্যাগ, দেখেন এই যে হচ্ছে অল্টার ট্যাগ, এখানের মধ্যে দেখেন কোথাও বাইক লেখা আছে? কি লেখা আছে? ধুম 3 বাইক। প্রত্যেকটা ইমেজেসের মধ্যেই দেখবেন বাইক লেখা আছে। তার বাইক লেখাটা থাকার কারণেই সে তাকে গুগল সাজেস্ট করতেছে। যদি এখানে বাইক লেখা না থাকতো সেই ক্ষেত্রে এটা থাকতো না। আপনাকে বায়ার বলবে যে আমার এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট লাগবে, আমার ওয়েবসাইটটা এসইও ফ্রেন্ডলি হইতে হবে, তখন আপনি কি বলবেন? আমি এসইও পারি না। এসইও ফ্রেন্ডলি মানে হচ্ছে এসইও এটা আলাদা একটা জিনিস। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা দিয়ে ওয়েবসাইট র্যাঙ্কিং করা হয়। একটা ওয়েবসাইট যেমন ধরেন আপনি যখন গুগলে সার্চ করলেন বাইক, এখন বাইক সেল করে এরকম ওয়েবসাইট কি ওয়ার্ল্ডের মধ্যে একটাই আছে? অনেকগুলো ওয়েবসাইট আছে। দেখেন এই যে 1 নম্বরে আছে কি banglamotor.net, এখন সে কেন 1 নম্বরে আছে? আর নিচে দেখেন প্রত্যেকটা নিচে দেখেন এখানে ওয়েবসাইট আছে, একদম শেষে যে আছে তার নাম হচ্ছে autox.com। তাহলে সে একজন একে আছে, একজন 10-এ আছে। বিষয়টা হচ্ছে কিভাবে সে এখানে এসইও বেশি করেছে। এসইও বেশি করার মানে কি? তার ওয়েবসাইটে বেশি ভিজিটর আসে। যেই ওয়েবসাইটে যত বেশি ভিজিটর আসবে, যত বেশি লিড আসবে, সেই ওয়েবসাইট তত বেশি র্যাঙ্কিং করবে। সো আমরা এখানে এই যে ছবিগুলো আসছে দেখেন, এই যে এখানে ছবিগুলো আসছে ইমেজেসের মধ্যে, আমরা ম্যাপে ঢুকেছি, আমরা ম্যাপে ঢুকবো না, আমরা ইমেজেসের মধ্যে ঢুকবো। এই যে ছবিটা, এটা কিন্তু শুধু ছবি, এটা কোনো ছবি না। এটাতে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এই ছবিটা যেই ওয়েবসাইটে আছে ওই ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে। দেখেন আমি এই ছবিটার উপরে ক্লিক করছি, দেখেন দেখছেন কোথায় নিয়ে আসছে? একটা ওয়েবসাইটে নিয়ে আসছে। ওয়েবসাইটের নাম কি? ওয়েবসাইটের নাম হচ্ছে maxabout.com, সরি কি automaxabout.com, ঠিক আছে? একটা ওয়েবসাইটের নাম। তাহলে কি করা হলো, তার এই ইমেজটার মাধ্যমে তারা কি পাচ্ছে? ভিজিটর পাচ্ছে। যেমন আমি যে ক্লিক করলাম, আমার একটা ভিজিটর তার ওয়েবসাইটে চলে গেল, ঠিক আছে? এভাবে করেও মার্কেটিং করা যায়, এটাও একটা সিস্টেম মার্কেটিং করার ওয়ে, ঠিক আছে? সো এইখানে আমরা যেটা এই অল্টার ট্যাগের মধ্যে যেটা ইউজ করব, এটা হচ্ছে কিওয়ার্ড হিসাবে কাজ করবে, আমার ছবির কিওয়ার্ড হিসাবে। এখন আপনি এখানে যে ছবিটা দিবেন, যেমন ধরেন আমি এখানে যে ছবিটা, আপনি একটা ওয়েবসাইট বানাচ্ছেন, যে ওয়েবসাইটের মধ্যে হয়তোবা অনেকগুলো ইমেজ আছে, একটা ইমেজ আছে হয়তোবা 6 বেন্তালের,
তখন আপনি কি ট্যাগ দিবেন ফ্রুটসের, তখন ওই ছবির অল্টার ট্যাগের মধ্যে আমাদের ওই সয়াবিন তেল রিলেটেড যেই কিওয়ার্ডগুলো আছে, যেই কিওয়ার্ডগুলো মানুষ সাধারণত সয়াবিন তেলের জন্য গুগলে সার্চ করে, ওই কিওয়ার্ডগুলো ইউজ করতে হবে। তখন ওই ছবি থেকেও ছবিগুলো আমাকে র্যাঙ্কিং করাবে গুগল। আর ওই ছবি যদি র্যাঙ্কিং করে তাহলে অবশ্যই আমার ওয়েবসাইটও র্যাঙ্কিং করাবে। বুঝতে পারছেন বিষয়টা? তো আপনাকে যদি বায়ার পরে আমার এসইও ফ্রেন্ড ওয়েবসাইট লাগবে, আপনি করে দিতে পারবেন, নো প্রবলেম। আমাদের ইমেজের টপিক শেষ। ইমেজের টপিক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নেই? বলেন। জি বুঝিনি, আবার বলেন। আচ্ছা, ওনার কোশ্চেনটা হচ্ছে আমি এখানে দুইটা পাশাপাশি ছবি নিয়েছি, এখন আপনি কিভাবে নেবেন সেটা? একই সোর্স, সেই ক্ষেত্রে আপনার এখানে ডাউনলোড করা ছবি কয়টা? একটা, আপনি আরেকটা ডাউনলোড করবেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি এটার নাম 1 দিয়েছেন, ওইটার নামে কি 1 দিবেন না? এখানে যতগুলো ইমেজ থাকলে আপনি 1 2 3 4 5 দিয়ে করতে পারেন, ঠিক আছে? তাহলে এটা পাশাপাশি আসবে। এটা পাশাপাশি ততক্ষণ পর্যন্ত আসবে যতক্ষণ পর্যন্ত এখানে জায়গা থাকবে। কোডটা লিখবেন কিভাবে? এই যে আমি কিছুই করতে হবে না, এই ইমেজের নিচে আরেকটা ইমেজ দেবেন, তাহলেই পাশাপাশি আসবে। আর কোনো কোশ্চেন আছে? এসআরসি, জি বলুন। এসআরসি কি? এসআরসি একটা অ্যাট্রিবিউট। আমরা এসআরসি অ্যাট্রিবিউটের মধ্যে, জি না, ইমেজেসের জন্য এসআরসি অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, ঠিক আছে? জি, কোনো ফাইল দিবেন এখানে? এখানে কেন ফাইল দিবেন? এটা তো অলরেডি একটা ফাইল। হ্যাঁ, আপনি কি বোঝাতে চাচ্ছেন ফাইল বলতে? কি ডাউনলোড করা? আপনি সফটওয়্যারটা এখানে দিবেন, এখানে ইউজ করবেন। এটা তো স্যার ডেভেলপমেন্ট, এটা তো সি প্যানেলের কাজ, আমরা তো ডিজাইন করতেছি। ওকে, ওনার কোশ্চেনটা আপনারা বুঝছেন? ওনার কোশ্চেনটা হচ্ছে উনি ওনার ওয়েবসাইটে একটা সফটওয়্যার দিবে, একটা সফটওয়্যার রাখবে, যেমন আমরা ওটার নাম কি, ওয়েবসাইটের নাম যেন কি ভুলে গেছি, যে সফটওয়্যার ডাউনলোড করার জন্য। হ্যাঁ, সফটটেক থেকে করতে পারেন। সো সফটটেকের মধ্যে যে অনেকগুলো সফটওয়্যার আছে, এখন ওই সফটওয়্যারগুলো কীভাবে আছে? একটা ওয়েবসাইটের অনেকগুলো বিষয় থাকে, দেখেন। যেমন ধরেন আমি একটা ওয়েবসাইটে যাই, যেমন ধরেন আমার ওয়েবসাইটে গেলাম itmirajulkhan.com। অবশ্যই এটা এখনো কমপ্লিট হয় নাই। ধরেন একটা ওয়েবসাইটে আসলাম, আমার ওয়েবসাইটে, কিন্তু একটা ওয়েবসাইটে অনেকগুলো বিষয় থাকে। এখানে যেই লেখাটা লিখছে itmirajulkhan.com, এটা কি বলতে পারবেন? এটা কি? এটা হচ্ছে একটা ডোমেইন। ডোমেইন মানে একটা নাম, জাস্ট একটা নাম। এটাকে আপনাকে টাকা দিয়ে কিনতে হয়, এটা আপনাকে কিনতে হবে। সবাই, যেমন আমি যেই নামে কিনেছি, আপনি আর এটা কিনতে পারবেন না। এটা যদি আপনি এখন কোটি টাকাও দেন তাহলে এটা আপনি কিনতে পারবেন না, যতদিন পর্যন্ত আমি এটা না ছেড়ে দিব। আমি যদি ছেড়ে দিই তারপর আপনি নিতে পারবেন। সো এটা হচ্ছে ডোমেইন। আর এইটা সার্চ করলে যে ওয়েবসাইটটা আসে, আমি যে ইউআরএলটা সার্চ করছি, এটা সার্চ করলে তার ডিজাইন আসবে না? সো এইটা তো এক জায়গায় রাখতে হয়, একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে আমাকে এই কোডটা রেখেছি আমি, সেইটাকে বলা হয় সি প্যানেল বা হোস্টিং। তো এই হোস্টিংটা হচ্ছে আপনি যে কাজটা বলেছেন সফটওয়্যারটা রাখবেন, কোথায় রাখবেন? একটা জায়গা লাগবে না? সেই জায়গাটা হচ্ছে হোস্টিংয়ে রাখতে হবে, ঠিক আছে? এটা আরো অনেক পরের কাজ, আগে তো ডিজাইন শেষ করা, ঠিক আছে? সো আমরা এখানে কি করব, আমাদের ইমেজেসের টপিক শেষ। আমাদের যে টপিকটা হবে সেটা হচ্ছে, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, লিঙ্ক, কিভাবে লিঙ্ক করাতে হয়। যেমন কিছুক্ষণ আগে আমরা ছবিটার উপরে ক্লিক করতেছিলাম, ছবিতে ক্লিক করার সাথে সাথে আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে যেত, তাই না? আচ্ছা, ওইটাকে তারা লিঙ্ক করেছে, তারা ওই ছবিটার মধ্যে তারা একটা ইউআরএল রাখছে, যার কারণে ছবিটাতে ক্লিক করার পরে তাকে একটা ওয়েবসাইটে নিয়ে গেছে। তো আমরাও কিছু একটা করবো, দেখেন। আমরা এখানে ট্যাগ ইউজ করবো যেটার নাম হচ্ছে এ ট্যাগ। এ মানে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, ঠিক আছে? বা এটাকে হাইপার লিঙ্ক ট্যাগও বলা হয়, ঠিক আছে? বা হাইপার রেফারেন্স ট্যাগ। সো আমরা এখানে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমাদের এই ট্যাগের ওপেনিং প্লাস ক্লোজিং আছে। আমাদের ওপেনিং ট্যাগের মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করবো, যেই অ্যাট্রিবিউটটাকে বলা হয় হাইপার রেফারেন্স। সো এইটার জন্য আমরা HREF ইউজ করবো। ওকে, তো
কারণ আমরা জানি আমাদের অ্যাট্রিবিউটগুলো অলওয়েজ ওপেনিং ট্যাগে হয়ে থাকে, ক্লোজিং ট্যাগে হয় না। সো আমরা এখানে এর বাইরে এইচ অনের মধ্যে কিছু একটা লিখছি, যেমন মনে করে লিখলাম এইচ অন, এখানে বললাম ক্লিক মি, আই এম ফেসবুক। এখানে একটা এইচ অন আসছে, এইচ অন মানে লেখাটা একটু বড় আসছে। আমি চাচ্ছি এখানে যদি আমি ক্লিক করি তাহলে যেন সে আমাকে ফেসবুকে নিয়ে যায়, বা সে আমাকে ফেসবুকে নিয়ে যাবে। আমি এখানে ক্লিক করব, সে আমাকে ফেসবুকে নিয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে, এই এইচআরএফ এর মধ্যে আমাকে ফেসবুকের ইউআরএল দিতে হবে। তো চলেন আমরা ফেসবুকের ইউআরএল দিই। আমরা কি করলাম, ফেসবুকের যে ইউআরএলটা আছে ইউআরএলটা এখানে লিখলাম। এখন যদি আমরা আমাদের সাইটে সেখানে রিলোড করে এখানে ক্লিক করছি, দেখেন লেখাটার উপরে কোথায় আসছে, ফেসবুকে। এটাই হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের কাজ। এটাকে আরো অনেকভাবে করা যায়। যেমন ধরেন আমি এখানে ক্লিক করার পরে কি হয়েছে, আমার এটা যেই ট্যাবে আমি ছিলাম এই ট্যাবেই তো ওপেন হয়েছে, তাই না? আমি চাচ্ছি এখানে আমি ক্লিক করলে আমার ফেসবুকটা যেন একটা ডিফারেন্স ট্যাগ, একটা আলাদা একটা ট্যাব নিয়ে যেন এটা ওপেন হয়। আমার ট্যাবটা ঠিক থাকবে, দেন এই ফেসবুকটা অন্য একটা ট্যাবে ওপেন হবে। তার জন্য আমাদের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। অ্যাট্রিবিউটটা হচ্ছে আমাদের টার্গেট নামে একটা অ্যাট্রিবিউট আছে, টার্গেট। এটার মধ্যে যদি আমি বলি টার্গেট ব্ল্যাঙ্ক, দেন আমরা এটাকে সেভ করলাম। সেভ করে আমরা আমাদের সাইটে এসে রিলোড করলাম। আপনি সাবলাইমে যেটাই করেন লেখার পরে এখানে এসে রিলোড করবেন। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখবেন আমার এখানে এখন ট্যাব কয়টা। আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখন ট্যাব কয়টা। তো আপনি যখন এটার উপরে ক্লিক করবেন তখন আপনাকে ফেসবুকটা ওপেন করে দিবে একটা ডিফারেন্স ট্যাগে, একটা আলাদা একটা ট্যাবে আপনাকে ফেসবুকটাকে ওপেন করে দিবে। আচ্ছা, তো এইটা আসলে কিভাবে ইউজেস হয়, এটা সাধারণত কেন ইউজেস হয়, এটাকে আপনারা এই লেখার উপরে লিঙ্ক করতে পারেন, ছবির উপরে লিঙ্ক করতে পারেন, বা একটা ওয়েবসাইটের মধ্যে দেখবেন কখনো কি একটা মেনু থাকে। আমি একটা ওয়েবসাইটে আসলাম, আইটি সার্ভিস পিডি। ধরেন এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে আমরা যদি উপরে আসি, দেখি উপরে যে মেনু আছে না, মেনু, এই যে মেনুগুলো দেখতে পাচ্ছি না, আপনারা যেটা প্রথম যে পেজটা থাকে এটাকে ল্যান্ডিং পেজ বলা হয়। এই শুরু থেকে এই ওয়েবসাইটটার হেডার থেকে একদম ফুটার পর্যন্ত এটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। একটা ওয়েবসাইটের কখনোই কি একটা পেজ থাকে, অনেকগুলো পেজ থাকে। হোম পেজ থাকে, অ্যাবাউট পেজ থাকে, সার্ভিস পেজ থাকে, কন্ট্যাক্ট পেজ থাকে, অনেকগুলো পেজ থাকে। যেমন আমি এখন ল্যান্ডিং পেজে আছি বা হোম পেজে আছি, এখান থেকে যদি আমি অ্যাবাউট পেজে যাই, যেমন মনে করেন এই ওয়েবসাইটটা খুব হ্যাং করবে, কারণ এই ওয়েবসাইট অনেক ভারী একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা লারাভেল দিয়ে করা। আমি একটা নর্মাল ওয়েবসাইটে যাই, যেমন রায়ান্স কম্পিউটার। আমরা একটা ছোটখাটো একটা ওয়েবসাইটে গেল, আর কেউ বাকি সবাই কাছে আপনি শনি রাখলাম সাদাবাদ উত্তরা কোথায় ফার্ম গেট ওই 12 খুব কাছে স্যার। আমরা 5টা অবধি শেষ করবো, কারণ আমাকেও দূরে যেতে হবে, আমার বাসাও দূরে। রাস্তা জ্যাম, সেদিনও খুব জ্যাম ছিল মঙ্গলবারে। আমি আমার ইফতার বাসায় যেয়ে করতে পারি না। দেখেন এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো মেনু দেখতে পাচ্ছি না। যেমন এটা হচ্ছে আমার হোম পেজ, ঠিক আছে। এখান থেকে যদি যে আপনি অ্যাবাউট পেজে জানি যে এটা হচ্ছে, যেমন ধরেন ওদের শপিং কার্ট, ফেভারেট, এটা হচ্ছে কম্পে, এটা হচ্ছে লগ ইন। এই যে এখানে ক্লিক করলেন, এখানে আলাদা একটা পেজ আসবে, দেখছেন এই যে আলাদা একটা পেজ আসছে না। এখন এটা কিভাবে হইলো, একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো পেজ থাকে, অনেকগুলো পেজ, মিনিমাম 8টা থাকে, সর্বনিম্ন হইলেও 8টা, এর উপরে আরো অনেক হইতে পারে। যেমন যদি ই কমার্স সাইট হয়, এটা তো একটা ই কমার্স সাইট। ই কমার্স সাইট মানে কি, যারা প্রোডাক্ট সেল করে, ঠিক আছে। সো দেখেন এদের তো আরো বেশি, এই যে প্রিন্টার, স্ক্যানার, তারপর হচ্ছে ফটো কি এটা কপিয়ার, তারপর হচ্ছে প্রজেক্টর। এই যে এদের আলাদা আলাদা, দেখেন প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা পেজ আছে। আপনি ক্যাননে ক্লিক করবেন, দেখেন আপনাকে ক্যাননের পেজে নিয়ে যাবে, দেখছেন। আবার আপনি এখান থেকে মনে করেন
এই ডিভিআরে ক্লিক করবেন, আপনাকে ডিভিআরে নিয়ে যাবে। এইসব ওয়েবসাইটে পেজ বেশি হয়ে থাকে। তো আপনি এরকম পেজ কিভাবে বানাবেন, এটার জন্য এই HTML ফাইল অনেকগুলো হয়ে থাকে। যেমন ধরেন আমি এখানে index.html লিখেছি, আমি এখানে আরেকটা ইন্ডেক্স ফাইল করছি, আমি এখানে আরেকটা ইন্ডেক্স ফাইল করব, যেটা হচ্ছে হয়তো বা যে কোনো একটা নাম ইউজ করতে পারি, এনিথিং, সেটা যে কোনো নাম হতে পারে। ধরেন এখানে আমি একটা নাম লিখলাম about.html। এখন আমি আমার অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এসে এখানে এই লেখাটা কেটে দিলাম, এই লেখাটা কেটে আমি লিখলাম ক্লিক মি আই অ্যাম অ্যাবাউট পেজ। ঠিক আছে, এখন এখানে যদি আমি ক্লিক করি তাহলে কি অ্যাবাউট পেজে যাবে? যাবে না। কেন যাবে না? কারণ ইউআরএল এ ফেসবুক দেওয়া আছে। আমরা কি করব, এই ইউআরএল এর মধ্যে ওই অ্যাবাউট পেজের লিঙ্কটা ইউআরএলটা দিব। এটা কোথায় আছে? আমাদের HTML পেজের মধ্যেই আছে। তাহলে আমার কোনো ফোল্ডারের মধ্যে নাই, তাহলে আমি জাস্ট লিখবো about.html। এখন যদি আমি আমার এখানে ক্লিক করি, দেখবেন আমাকে অ্যাবাউট পেজে নিয়ে যাবে। এই যে এখানে ক্লিক করব, আমাকে অ্যাবাউট পেজে নিয়ে যাবে। আসছে? এখন অ্যাবাউট পেজে আমি কিছু দিয়েছিলাম, কিছু দেই নাই। তো আমি এখানে অ্যাবাউট পেজে কিছু দিব। এই যে অ্যাবাউট পেজ আমাদের পুরো ফাঁকা, এখানে আমি কিছু লিখতেছি HTML5। দেন এখানে যদি আমি একটা কাজ করি, যেমন এটা আমাদের আইসিটি ওয়েবসাইটে আছে, দেখেন আমাদের বাংলাদেশের যে আইসিটি সফট ওয়েবসাইট, এখানে একটা জিনিস আছে, দেখেন কি আছে। নেট স্লো না, আপনি সার্চ করেন দেখুন খুব দ্রুত আসবেন। এই ল্যাপটপটা একটু স্লো হয়ে গেছে, এটা তো আসেই না। আচ্ছা, এত সময় নেই আমাদের কাছে, আমরা করে ফেলি। আমরা এখানে একটা মার্কিউ ট্যাগ ইউজ করবো, মার্কিউ ট্যাগ। জাস্ট একটা মার্কিউ ট্যাগ ইউজ করলাম, এখানে লিখলাম অনেক কিছু। যেমন ধরেন, তো এখানে তো আবার বাংলা নাই, এখানে আমি কিছু লিখলাম। এখন যদি দেখেন, আপনি যদি অ্যাবাউট পেজে এসে রিলোড দেন, দেখেন এই লেখাটাই যা আসবে। দেখেন লেখাটা আসতেছে, বাংলাদেশ ইজ এ গুড কান্ট্রি, এই লেখাটাই দেখাতে চেয়েছিলাম। এটা আমাদের আইসিটি ডিপার্টমেন্টে আছে। এই যে দেখছেন, নো মাস্ক নো সার্ভিস, তারপর হচ্ছে করোনা ভাইরাসের হাবি জাবি, যাই হোক আরো কিছু লিখে রাখছে। সো এই লেখাটা আমরা এখান থেকে করতে পারি। সো এটা হচ্ছে আমাদের মার্কিউ ট্যাগের কাজ। তো এটাকে অনেকভাবে করা যায়। যেমন এটা এখন কোথায় যাচ্ছে দেখেন, লেফট সাইডে যাচ্ছে, বাম দিকে যাচ্ছে। আমি যদি এটাকে বলি এটা ডিরেকশন মানে কি? পথ। ডিরেকশন মানে কি? পথ। আমরা যদি তাকে বলি রাইট, তাহলে সে ডান দিকে যাবে। আমরা যদি তাকে বলি ডাউন, তাহলে সে নিচে যাবে। ঠিক আছে, আপ বললে উপরে যাবে। এখানে এখন যেটা হচ্ছে, এটাকে স্ক্রল বলা হয়। এটা বাই ডিফল্ট থাকে, বা আপনি আপনার এই বিহেভিয়ারের মধ্যে বলতে পারেন স্ক্রল। তাহলে এখন যেটা হচ্ছে এটাই হবে, এটাই হবে। আর আমি যদি আমার এখানে এই বিহেভিয়ারের মধ্যে স্ক্রল না বলে যদি এখানে বলি স্লাইড, তাহলে দেখবেন একবার স্লাইড হয়ে এটা বন্ধ হয়ে যাবে, আর হবে না। তো বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের মার্কিউ ট্যাগের কাজ। সো এটাকে আমরা এখানে আপাতত কিছু রাখলাম না, স্ক্রল রাখলাম, এখানে আমরা আপাতত লেফটই রাখলাম। সো আমাদের এটা আসবে। দেন আমরা কি করব, আমাদের মার্কিউ ট্যাগের পরে আমরা এখানে একটা প্যারাগ্রাফ নিব। প্যারাগ্রাফের মধ্যে বললাম লোরেম 100। এই প্যারাগ্রাফের মধ্যে আমরা এখন কি করলাম, আমরা এখান থেকে ধরেন এটা আমার হোম পেজ, আমরা হোম পেজ থেকে অ্যাবাউট পেজে আসছি, তাই না? এখন অ্যাবাউট পেজ থেকে আবার হোম পেজে যাইতে হবে না?
হোম পেজ যেতে হবে তো। তো তাহলে এখানে আমরা আবার একটা লিঙ্ক ইউজ করবো, একটা অ্যাঙ্কর ট্যাগ। এখানে আমরা বললাম আমরা কোথায় যাব, index.html এ যাব। এখানে একটা h1 ইউজ করলাম। h1 এর মধ্যে বললাম গো টু হোম পেজ। দেন আমরা এখানে এটাকে সেভ করে আমরা আমাদের সাইটে এসে রিলোড করব। তো এখানে আমরা এটাকে কেটে দিলাম। আমরা এখানে ক্লিক করে কোথায় যাব, অ্যাবাউট পেজে। এখন অ্যাবাউট পেজ থেকে আবার কোথায় যাব, হোম পেজ। এখানে ক্লিক করলাম। এখন হোম পেজে তো আসছে, কিন্তু এটা আলাদা ট্যাবে আসে নাই, তার জন্য কি করতে হবে আপনি বলেন, পিছনে তালাক। আমি চাচ্ছি এখানে ক্লিক করলে আমার যেন এই হোম পেজটা, যেটা হয় যে হোম পেজটা আসলো, এটা যেন একটা নতুন ট্যাবে ওপেন হয়। তার জন্য আমরা কি করতে পারি, হ্যাঁ লিঙ্ক দিয়েছি, কিন্তু লিঙ্ক দেওয়ার কারণে তো হোম পেজ আসতেছে, কিন্তু এটা ওপেন হচ্ছে, কিন্তু আমার ট্যাবে ওপেন হচ্ছে। এটা ডিফারেন্স, মানে নতুন একটা ট্যাবে ওপেন হচ্ছে না। দেখুন এই যে ক্লিক করলে আমার এই ট্যাবে ওপেন হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি এটা আমার একটা নতুন ট্যাবে ওপেন হবে। না পারলে প্রবলেম নাই, বলেন পাস। হ্যাঁ না নাই পার, আপনি বলেন। হ্যাঁ গুড। আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে একটা টার্গেট ইউজ করবো। এখানে আমরা বলবো টার্গেটটা হবে আমাদের ব্ল্যাঙ্ক। তাহলে আমাদের এটা কাজ করবে। ঠিক আছে, করছে? ওকে, আজকে ক্লাস এই পর্যন্তই।